হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এমপিআর ডিকি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল বা একঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম কী করে দ্বিঘাত সমীকরণ তৈরি হয় আর কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল কী করে দ্বিঘাত সমীকরণে ট্রান্সফার হয় সেই জিনিসগুলো। আজকে আমরা দ্বিঘাত সমীকরণ গঠন করা তার পাশাপাশি দেখবো যে কী করে তাদেরকে সলিউশন করতে হয়, মানে কী করে এক্সের ভ্যালুগুলো বের করতে হয়। আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে। তো দেরি না করে ক্লাসটা শুরু করি। তোমরা ক্লাসটা এনজয় করো উইদাউট এনি টেনশন, অনলি অ্যাটেনশন। দুটো শর্ট কোশ্চেন আছে, এই দুটো শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট, তার জন্য এই দুটো আমি আগে আলোচনা করে দিই, দেন আমরা সেই এক্সাম্পলগুলোতে যাবো। নাম্বার ওয়ান যে এক্সাম্পলটা আছে এখানে শর্ট কোশ্চেন, সেটা হচ্ছে x⁶ মাইনাস এক্স কিউব মাইনাস 2 = 0। এটা কি একটা দ্বিঘাত সমীকরণ? যদি হয় তবে কেন, আর যদি না হয় তবে সেটা কেন? এটা যদি অ্যাকচুয়ালি এরকম দেখা যায় জেনারেল হিসাবে, তাহলে কিন্তু এটা একটা দ্বিঘাত সমীকরণ না, কারণ যে এখানে এক্স এর সর্বোচ্চ ঘাতটা আছে সেটা হচ্ছে 6, তার জন্য একে দ্বিঘাত সমীকরণ বলা যাবে না। কিন্তু যদি একে যদি আমি দ্বিঘাত সমীকরণ বলতে যাই তাহলে কারো সাপেক্ষে বলতে হবে। তো দেখা যাক যে একে কারো সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ লেখা যায় কিনা, ট্রাই করি যে কারো সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ লেখা যায় কিনা। এটা হচ্ছে x⁶, একে যদি আমি দ্বিঘাত সমীকরণের আকারে লিখি তো এক্স কিউব তার স্কোয়ারের আকারে আমি একে লিখতে পারবো। এটা মানেই হচ্ছে x⁶ মাইনাস এক্স কিউবটা এক্স কিউবই থাক মাইনাস 2 = 0। এখানে যদি এক্স কিউবটাকে আমি কিছু একটা ধরি, এ বি সি ডি যাই হোক, আমি এখানে যদি এ ধরি তাহলে এটা হয় a² মাইনাস a মাইনাস 2 = 0। এই যে ইকুয়েশনটা আমার ফাউন্ড হলো, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। একে যদি আমাকে দ্বিঘাত সমীকরণ বলতে হয় তাহলে একমাত্র আমি এ এর সাপেক্ষে বলতে পারবো, আর এ হচ্ছে আমার এক্স কিউব। তো এই ইকুয়েশনটাকে আমাকে যদি দ্বিঘাত সমীকরণ বলতে হয় তাহলে আমি এক্স কিউবের সাপেক্ষে আমাকে এটাকে দ্বিঘাত সমীকরণ বলতে হবে। দ্বিতীয় যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে a-2 × x² + 3x + 5 = 0। এর কোন ভ্যালুর জন্য এই যে সমীকরণটা এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। এই যে আমার প্রথম ক্লাসটা ছিল কোয়াড্রেটিক ইকুয়েশনের, আমি সেখানে স্ট্যান্ডার্ড ফর্মটা দিয়ে বলেছিলাম ax² + bx + c = 0। একে যদি দ্বিঘাত সমীকরণ হতে হয় তাহলে a ≠ 0 হতে হবে, কারণ যদি এটা যদি 0 হয়ে যায় তাহলে আর এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, একটা লিনিয়ার ইকুয়েশন হয়ে যাবে। তো এখানেও সেম জিনিসটা বলেছে যে কেন হবে না, কখন হবে না, যখন এই টার্মটা থাকবে না। আর এই টার্মটা না থাকা মানে হচ্ছে এটার ভ্যালু 0 হওয়া। এটার ভ্যালু যদি আমি 0 করি তাহলে আমার হবে a-2 = 0, দ্যাট ইজ a = 2। এই ইকুয়েশনটা যদি আমি এর ভ্যালু 2 পুট করি তাহলে এই ইকুয়েশনটা আর দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে না। এই দুটো ছিল আমাদের শর্ট কোশ্চেন। এবার আমরা যে এক্সাম্পলগুলোর দিকে যাব সেটা হচ্ছে 1 নম্বর এক্সাম্পল। প্রথম যে কোশ্চেনটা আছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করা হলো যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়, সমীকরণ গঠন করে সমাধান করো। আমি এই কোশ্চেনটা যে নিয়েছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনুশীলনী থেকে নিয়েছি, যে মাধ্যমিকের যে বইটা আছে সেখান থেকে। এখানে ছিল শুধুমাত্র সমীকরণ গঠন করো, দ্বিঘাত সমীকরণ গঠন করা অবধি তার ছিল। এবার আমি যেহেতু আজকে বললাম যে সলিউশন করতে শেখাবো, তার জন্য আমি লিখেছি সমাধান করো। এটা আমি দেখবো যে এটা বলতে চেয়েছে অ্যাকচুয়ালি যে 42 একটা নাম্বার যাকে দুভাগে ভাগ করতে হবে এরকম, আর দুটোর যে টোটালটা হবে সেটা যেন 42 হয়। আর এই যে দুটো নাম্বার তাদের আইডেন্টিফিকেশন দিয়েছে যে একটা অপরটার বর্গের সমান হবে, মানে একটাকে যদি আমি এক্স ধরি তাহলে অপরটা x² হবে, এরকম দুটো সংখ্যার সমষ্টি 42 হবে। আমি এখানে বলতেই পারতাম যে এটা 40 হবে, এটা 2 হবে, বা এটা 30 হবে, এটা 12 হবে, তবেও তো 42 হয়। বাট এখানে এদের একটা অপরটার কোনোটারই বর্গ না। এবার আমি তার জন্য জানি না সেই নাম্বারটা কি, তার জন্য আমি প্রথমে ধরে নেব যে একটা অংশ হচ্ছে এক্স আর অপর অংশটা হচ্ছে x², যেহেতু বলেছে একটা অপরটার বর্গের সমান, আর তার দুজনের সমষ্টি হবে 42। একে আমি প্রথমে দ্বিঘাত সমীকরণের আকারে সাজিয়ে নিব, x² + x - 42 = 0। এত দূর অবধি ছিল সমীকরণ গঠন করা। সমীকরণ গঠন করা অবধি যদি বলে তাহলে এত দূর অবধি কমপ্লিট। এবার এখান থেকে শিখবো যে কী করে আমাদের সলিউশনও করতে হয়, এর এক্সের ভ্যালুগুলো বের করতে হয়। এক্সের ভ্যালু বের করতে গেলে সর্বপ্রথমে আমাকে দেখতে হবে এখানে x² এর সহগ, আর এখানে দেখতে হবে কনস্ট্যান্ট টার্মটা। এই দুজনের মাল্টিপ্লাই করতে হবে, দুজনের মাল্টিপ্লাই করে যেটা আসবে তার ফ্যাক্টরাইজ করতে হবে। সেটা কি করে, এখানে 1 আছে, এর সহগ তো কিছু নেই মানে 1, আর এটা হচ্ছে 42, তো 42 × 1 করলে আমার 42ই হয়। এবার 42 এর দেখতে হবে আমার ফ্যাক্টরে কে কে আছে। কেউ যদি ফ্যাক্টর জিনিসটা না বুঝতে পারে বা উৎপাদকের বিশ্লেষণ যেটা বলে বাংলাতে, সেটা জিনিসটা কি, তাহলে আমার প্রথম যে ভিডিওটা আছে সেখানে আমি বলে দিয়েছি যে ফ্যাক্টর কী জিনিস, তা সেই ভিডিওটা একবার দেখে নাও গিয়ে। আর এখানে 42-এর যে ফ্যাক্টরগুলো আছে সেটা হচ্ছে 1, 2, 3, 6, 7, 14 আর 21, 24। এই যে সংখ্যাগুলো এটা হচ্ছে 42 এর ফ্যাক্টর। এবার এই ফ্যাক্টরগুলো যেগুলো আছে তাদের যোগ বিয়োগের আকারে আমাকে এক্স এর যে সহগটা আছে তাকে নিয়ে আসতে হবে, এক্স এর যে কোফিশিয়েন্ট তাকে নিয়ে আসতে হবে। আমি এখানে যদি 1 আনতে চাই তাহলে আমি এখানে কি লিখবো, x²ই থাকবে, আর এক্স যেহেতু তো আমি এখানে ওই 7কে নেব আর 6কে নেব, 7x - 6x করবো। এক্স এর জায়গায় আমি 7x - 6x লিখলে আমার কোনো ক্ষতি নেই, কারণ যে এটা আর এটা লেখা একই ব্যাপার। -42 = 0।
এবার যে কোনো ফ্যাক্টর নিয়ে আমার যদি এটা করা যায় তাহলে আমি সেটা করব। এটা করা হচ্ছে একমাত্র কমন নেওয়ার জন্য, সেটা বলে দিচ্ছি আমি পরের লাইনে। আর একটা নিয়ম আছে, এটা তো হচ্ছে যে যদি কোনো ছোট সংখ্যা থাকে তাহলে কি করে ফ্যাক্টর বের করবো, যদি বড় সংখ্যা থাকে তাহলে কি করে করবো। বড় সংখ্যা থাকলে করতে হবে এইভাবে, 42কে যত পারো ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে শুরু করো। 2 দিয়ে তাহলে এটা হবে 21, এটাকে 3 দিয়ে দ্যাট ইজ 7। এবার এটিকে যোগ বিয়োগ করে যা করে হোক এটার কোএফিসিয়েন্টটা নিয়ে আসতে হবে। এখানে আমি করতাম 7 তো 7ই ছিল, আর 3 2 6 হতো, 6 তো 7x - 6x, এখানেও এটাই হতো। তো দুটোই নিয়ম আছে, যে যেটা ইচ্ছা ওটা দিয়ে উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজ করতে পারে। এবার চলে যাব এখানে হচ্ছে আমি এই দুটো রাশি আলাদা, এই দুটো রাশি আলাদা করে কমন নেব। এখান থেকে আমি কমন পাবো x, তাহলে থাকে আমার x + 7, আর এখান থেকে আমি কমন নেব -6। মনে রাখতে হবে যে এর ইকুয়াল আমাকে ওখানে টার্মটা নিয়ে আসতে হবে, তবেই আমি কমন পাবো। আর কমনটা কেন নেব সেটা একটু পরে আমরা বুঝতে পারবো। যে এখানে যদি আমি -6 কমন নিই তাহলে আমার পড়ে থাকে x + 7 = 0। এই লাইনটাই, এটা একটা টার্ম, এটা একটা টার্ম। এখান থেকে x + 7 আমি কমন পাবো এই দুটো থেকে, তো x + 7 কমন নেব, আর এটা পড়ে থাকে x - 6 = 0। পুরো মিডিল টার্ম বা ফ্যাক্টরাইজ করার একটাই মেন উদ্দেশ্য, যে এই যে ইকুয়েশনটা আছে দ্বিঘাত সমীকরণটা, একে দুটো রাশির গুণফল আকারে লেখা, এটাই হচ্ছে মেন মোটিভ, সুবিধা হবে। এবার এখান থেকে একটা জিনিস বলার আছে, যদি দুটো সংখ্যা তার গুণফল যদি 0 হয় তাহলে আইদার একজনকে 0 হতে হবে অথবা দুজনকেই 0 হতে হবে। কীভাবে? যদি a × b 0 হয় তাহলে এটা কি করে হয়েছে, হয় a এর ভ্যালু 0, b এর ভ্যালু 0, তবেই এটা পসিবল, অথবা a 0 আর b যা কিছু একটা হতে পারে 5, তখন হবে। তো অ্যাটলিস্ট একজনকে নন জিরো অথবা একজনকে 0 হতে হবে, তো আর অথবা দুজনও যদি 0 হয় তবেও সেটা স্যাটিসফাই করবে। এবার এখান থেকে তাহলে মানে কি বোঝাচ্ছে, এটা 0 হবে অথবা এটা 0 হবে অথবা দুজনেই 0 হবে। তো আমি এই দুটোকেই আমি 0 করব আলাদা আলাদা করে, দেখা যাক যে সেগুলো আমাকে কি মান দেয় x এর। তো একবার x + 7 = 0, এখান থেকে আমি x এর ভ্যালু পাবো -7, আর একবার x - 6 = 0, এখান থেকে আমি x এর ভ্যালু পাবো 6। এই দুটো আছে, এই যে x এর ভ্যালু বেরোলো 6, -7, এই দুটোই হচ্ছে এর সলিউশন। কিন্তু এখানে আমি দেখব, যদি আমাকে অ্যান্সার লিখতে বলে যে কোন এমন নাম্বার আছে যেটাকে দুভাগে ভাগ করলে একে অপরের বর্গের সমান হবে, তাহলে আমি এখানে 6কে নেব, কারণ 6 এর যদি স্কোয়ার করি সেটা দেয় আমাকে 36, আর 36 আর প্লাস যদি আমি 6 করি তাহলে আমাকে দেয় 42। তো এটা এই দুটো নাম্বারে টোটাল করলে 42 হয়, যেটা একে অপরের বর্গের সমান। -7 যেটা আছে তাকেও যদি করি সেটাও হবে, বাট সেটা মাইনাস টার্মে আসছে, তার জন্য আমি সেটাকে নিব না, তার জন্য আমি 6টাকে নিব। এবার এখান থেকে কমপ্লিট, যে কি করে সমাধান করতে হয় এতদূর অবধি অ্যান্সার কমপ্লিট। এখানে কিছু জিনিস বলার আছে ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো আমি বলছি, সেই জিনিসগুলো শোনো। সেই জিনিসগুলো হচ্ছে, যদি x এর এরকম কোনো ভ্যালু বের হয়, যে 6 বেরোলো, -7 বেরোলো, এখানে যে কোনো একজনকে যদি এই সমীকরণে আমি পুট করি, বা এই 6কেই বা দুটোকেই যদি আমি পুট করি, তাহলে এটা আমাকে স্যাটিসফাই করবে, বা এটা আমার সমীকরণটা সিদ্ধ হবে। মানে আমি যদি x এর ভ্যালুটা পুট করি তাহলে 0 হবে। সেটা কি করে সেটা দেখাচ্ছি। এটা আমি কোশ্চেনটা মুছে দিচ্ছি। এখানে ছিল আমার x² + x - 42। এবার এখানে আমি x এর ভ্যালু বসাবো 6, তো 6 যদি বসাই তাহলে আমার এটা হয় 6 এর স্কোয়ার + 6 - 42। এটাকে যদি আমি লিখি, 6 এর স্কোয়ার মানে হচ্ছে 36 + 6 - 42, 36 আর 6 42 - 42 = 0। এরকম যদি আমি এটাকেও বসাই তাহলে এটাও আমাকে 0 দেবে। এই যে দুটো বের হলো এদেরকে বলা হয় এই ইকুয়েশনটার রুট বা বীজ। এবার যদি কোনো, এই কথাটা বলার একটাই কারণ যে এখানে স্যাটিসফাই করানো যাবে, যদি কোনো একটা আরবিটারি বীজ বলে দেয় যে এক্স এর একটা বীজ হলো a বা b, তখন আমি যদি সমীকরণটাতে বসাতে হয় তাহলে আমি এখানে এক্স এর ভ্যালুটা যেটা আছে সেটা আমি এখানে a বসাতে পারবো। মানে এটাকে আমি লিখতে পারবো a² + a - 42 = 0, এটাও লেখা যাবে। এটা বলার একটাই কারণ যে নেক্সট এক্সাম্পলে আমি আরেকটা জিনিস দেখাবো, সেখানে ওই জিনিসটা কাজে দেবে। তো চলে যাবো আমাদের সেকেন্ড এক্সাম্পলের দিকে। সেকেন্ড যে আমাদের এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 সমীকরণ গঠন করে সমাধান করো। এখানে ক্রমিক, ধনাত্মক, অযুগ্ম এরকম দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, সিম্পলিফাই করে দিচ্ছি আমি ভাষাগুলোকে। এখানে বলেছে দুটি ক্রমিক ধনাত্মক, ক্রমিক মানে হচ্ছে পরপর, ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ, যেটা হচ্ছে প্লাসের রাশিগুলো থাকবে। অযুগ্ম বলতে এখানে বিজোড়, যুগ্ম মানে হচ্ছে জোড় আর অযুগ্ম মানে হচ্ছে বিজোড়, মানে যুগ্ম হচ্ছে ইভেন আর অযুগ্ম হচ্ছে অড। তো এখানে বলেছে দুটো পরপর বিজোড় রাশি বা বিজোড় সংখ্যার গুণফল হচ্ছে 143, সমীকরণ গঠন করে সমাধান করো।
যদি কেউ না জানে যে একটা যদি অড নাম্বার থাকবে বা একটা যদি অযুগ্ম নাম্বার থাকে, তারপরের অযুগ্ম নাম্বারটা কী করে বের করতে হয়, কেন সেরকম হচ্ছে, তাহলে আমার প্রথম ভিডিওতে, প্রথম চ্যানেলে যে ভিডিওটা দেওয়া আছে সেখানে দেওয়া আছে, সেটা একবার দেখে নাও। তো আমি এখানে বলবো, আমি অবশ্যই সেখানে বলে দিচ্ছি, যদি কোনো একটা অযুগ্ম নাম্বার এক্স হয়, তাহলে তারপরের যদি আমাকে অযুগ্ম নাম্বারটা পেতে হয়, তাহলে আমাকে তার সঙ্গে 2 অ্যাড করতে হবে, তবেই আমি তারপরের অযুগ্ম নাম্বারটা পাবো। কারণ যদি একটা অযুগ্ম নাম্বার 3 হয়, তাহলে তারপরের অযুগ্ম নাম্বার মানে 5 পেতে আমাকে 2 অ্যাড করতে হয়। এটা শুধু এর ক্ষেত্রে না, প্রত্যেকটা নাম্বার ক্ষেত্রে। এখানে একটা রাশি আমি ধরে নেব যে একটা নাম্বার আমার একটা অযুগ্ম ধনাত্মক সংখ্যা হচ্ছে এক্স, আর অপরটা আমি নিব যে এক্স প্লাস টু। অবভিয়াসলি এক্স প্লাস টুই হবে, কারণ যে তার পরের অযুগ্ম সংখ্যাটা। তো এবার এ দুটোর গুণফল বলেছে আমাকে 143। এত দূর অবধি হয়ে গেল আমার, যে কি করে সমীকরণটা গঠন করতে হয়। আর একটা স্টেপ করে দেওয়া উচিত, এক্স স্কোয়ার প্লাস 2x, আর এটা যদি এদিকে আসে -143 = 0। এত দূর অবধি হলো সমাধান গঠন করা। এবার আমি করব যে কি করে সমাধান করতে হয়। সমাধান করার জন্য যেটা ট্রিক বলেছিলাম, যে এখানে এর ফ্যাক্টরাইজগুলো দেখতে হবে, যে ফ্যাক্টরের মধ্যে কী কী আছে, তাদের যোগ বিয়োগের আকারে একে আমাকে লিখতে হবে। আর কেউ যদি ইচ্ছা করে তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ করে বা যত দিয়ে ভাগ যাবে ছোটো ছোটো করতে করতে গুণ ভাগ করে করতে পারে। বাট এখানে আমি একটা ট্রিক দেখাবো। আমি প্রথম ভিডিওতেই আমার বলেছিলাম যে 11 দিয়ে মাল্টিপ্লাই করার যে নিয়মটা, সেখানে ছিল যদি কোনো সংখ্যাকে 11 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তাহলে যদি এরকম 21 থাকে, একে যদি 11 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তাহলে 2 আর 1 তো এদিকে বসে যাবে, আর দুটোর যোগফলটা 2 আর 1 3 এটা এভাবে বসে যাবে। এখানে আমি সেই জিনিসটা দেখতে পাচ্ছি, তো আমি সেখানে এই ট্রিকটা ইউজ করব, যে এখানে 1 আছে প্রথমে আর শেষে 3 আছে, আর এটা মধ্যেখানে 4 আছে, মানে এই দুটোর টোটাল আছে। এরকম যদি কোনো রাশি দেখতে পাও তো সঙ্গে সঙ্গে ভেবে নেবে যে এটা এর একটা ফ্যাক্টর 11 তো মাস্ট হবে। আমি অবশ্যই দেখে নিব যে সেটা 11 একটা ফ্যাক্টর হচ্ছে কিনা। 4 3 ডিভাইডেড বাই যদি আমি 11 করি, 11 1 11 1 11 আর থাকে 3, তো 11 3 33। তো এই একটা ফ্যাক্টর আমি দেখা যাচ্ছে যে আমি একটা 11 ফ্যাক্টর পাচ্ছি, একটা 13 ফ্যাক্টর পাচ্ছি। তো এখানে তো আমি ইজিলি লিখতে পারবো যে 13 মাইনাস যদি 11 করি তাহলে আমার 2 হয়ে যাচ্ছে। তার জন্য এখানে আমি করব যে এক্স স্কোয়ার প্লাস 13x মাইনাস 11x মাইনাস 143 = 0। এটা আমি করলাম যে আমার সুবিধা জানা ছিল যে এটা 11 একটা এর ফ্যাক্টর, দ্যাটস ওয়াই আমি করলাম। কেউ যদি না জেনে থাকে তাহলে ওভাবে ভাগ করে বা ফ্যাক্টর বের করে করতে পারে, ওটা কোনো ব্যাপার নেই। এভাবে আমি একে লিখলাম। এবার আমি এখান থেকে কমন নেব, এক্স কমন পাবো এই দুটো থেকে, তাহলে থাকবে আমার এক্স প্লাস 13 পড়ে থাকবে। আর এখান থেকে আমার এর সমান নিতে হবে, তাহলে মানে আমাকে এখানে -11 নিতে হবে, এক্স প্লাস 13 = 0। এবার আমি দুটো থেকে এক্স প্লাস 13 কমন পাবো, আর ওটা তো এক্স -11 পড়ে থাকবে 0। দুটোকেই আমি 0 করব, যেহেতু দুটোই 0 হতে পারে। দুটোকে আমি যদি 0 করি তাহলে হয়ে যাবে আমার এক্স প্লাস 13 = 0, দ্যাট ইজ এক্স = -13। আর একটা আছে এক্স -11 = 0, দ্যাট ইজ এক্স = 11। এখানে এক্স এর দুটো ভ্যালু বের হয়েছে, -30 আর এক্স = 11। এখানে এই যে দুটো ভ্যালু বের হয়েছে, এরা বলেছিল যে পরপর দুটো ধনাত্মক আমাকে বলেছিল অযুগ্ম সংখ্যা। তো এখানে আমাকে একটা 13, তো এখানে আমার ঋণাত্মক বের হয়েছে, ধনাত্মক আমার শুধুমাত্র এখানে বের হয়েছে 11। তার মানে আমি এক্স এর ভ্যালুটা বের হয়ে যাচ্ছে আমার 11। আর তাহলে তারপরেরটা কি, এক্স প্লাস 2, দ্যাট ইজ 11 প্লাস 2, দ্যাট ইজ 13। তার মানে 11 আর 13ই হচ্ছে দুটো নাম্বার যাদের দুজনকে মাল্টিপ্লাই করলে এই সংখ্যাটা পাওয়া যাবে। দুটোর অবধি ছিল তার সমাধান। এবার আমি যেহেতু বললাম যে প্রথম কোশ্চেনটাতে যেভাবে বলেছিলাম যে বীজ কী করে স্যাটিসফাই করতে হয়, কেন বলেছিলাম সেটা এখানে দেখব। যদি এই সমীকরণটাই আমার থাকে আর এখানে কিচ্ছু করবে না, শুধুমাত্র এটা মিশাচ্ছি, শুধুমাত্র এখানে এই 2টা যে আছে, 2টাকে মিশিয়ে এখানে একটা কে দেবে, কে দিয়ে বলবে এই ইকুয়েশনটা তুলেই বলবে যে কি করে কে এর কোন ভ্যালুর জন্য এই ইকুয়েশনটার একটা বীজ 13 অথবা 11 হবে। তো আমি আগে ওই ইকুয়েশনটাকে লিখবো, আমি এই সবগুলো মিশিয়ে দিই। এই ইকুয়েশনটার বলেছে একটা বীজ কে এর কোন ভ্যালুর জন্য একটা বীজ 11 হবে। তো আমি এখানে এটা কিন্তু টোটালি আলাদা কোশ্চেন, এখানে এই ইকুয়েশনের সঙ্গে কোনো ব্যাপার নেই, এখানে সমাধান অবধি কমপ্লিট। এটা টোটালি একটা আলাদা। এখানে আমি কে এর কোন ভ্যালুর জন্য 11 ওর একটা বীজ হবে। তো আমি যেহেতু বলেছিলাম যে যদি এক্স এর ভ্যালুটা বলে দেয় ওখানে এ, যে একটা ভ্যালু একটা বীজ এ, তাহলে ওকে আমি এখানে পুট করতে পারবো। তার মানে এখানে এক্স এর একটা মান আমাকে বলে দিয়েছে 11, যে একটা বীজ 11, তার মানে তার জন্য আমি এখানে 11টাকে পুট করতে পারবো। তো 11 স্কোয়ার প্লাস কে ইন্টু 11 -143 = 0। এবার এখানে একটা ইকুয়েশন আছে আর একটাই আননোন আছে,
তো আমি ইজিলি কে এর মানটা এখান থেকে পেয়ে যাব। তো 11 স্কোয়ার করলে 121 কে 11k মাইনাস 143 ইকুয়ালস টু 0। আর এখান থেকে 11k ইকুয়ালস টু এটা 143 মাইনাস 121 যেটা 22 হচ্ছে 11 ওদিকে গেলে 2। তো কে এর কোন ভ্যালুর জন্য বলেছিল যে এর একটা বীজ 11 হবে, তো এখানে কে এর ভ্যালু 2 এর জন্য। মনে করো ইকুয়েশনটা আমার এটাই ছিল 2x মাইনাস 143 ইকুয়ালস টু 0, এখানে 2ই ছিল, তো কে এর ভ্যালু 2 এর জন্য এর একটা বীজ 11। এরকম কোশ্চেন দিতে পারে, তার জন্য আমি ফার্স্ট কোশ্চেনটাতে এটা আলোচনা করে দিয়েছিলাম এভাবে। এবার চলে যাবো আমাদের 3 নাম্বার এক্সাম্পলের দিকে। 3 নাম্বার এক্সাম্পল হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313 সমীকরণ গঠন করে সমাধান করো। তো দুটো ক্রমিক সংখ্যা যে কেউ বলতে পারবে যে একটা যদি এক্স হয় তারপরে তার সংখ্যাটা ক্রমিক সংখ্যা মানে আগেই বললাম যে দুটো সংখ্যা পাশাপাশি, একটা যদি এক্স হয় তারপরে ক্রমিক সংখ্যাটা এক্স প্লাস 1 হবে। এবার তাদের বর্গের সমষ্টি বলেছে যে 313 হবে। ইজিলি যে একটা যদি এক্স হয় তাহলে অপরটা এক্স প্লাস 1 হবে। এবার তাদের বলেছে বর্গের, তো আগে এটাকে বর্গ করব, দেন তাদের সমষ্টি এটা হচ্ছে 313। এই হয়ে গেল আমার সেই দীঘার সমীকরণটা। একে আবার সাজিয়ে লিখে নেব এক্স স্কোয়ার প্লাস এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার আকারে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি দ্যাট ইজ 2x প্লাস 1 ইকুয়ালস টু 313। এবার এটাকে যদি সাজিয়ে লিখি 2x স্কোয়ার প্লাস 2x, আর এদিকে যদি এটা আসে তাহলে হয় মাইনাস 312 ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটাকে 2 দিয়ে আমি ভাগ করে নেব, তাহলে আমার সলিউশন করতে সুবিধা হবে। দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস এটা এক্স হয়ে যাবে, এটা 2 1 = 2 11 2 5 = 10 আর 2 6 = 130। এই ইকুয়েশনে 156 এর আমি ফ্যাক্টর যদি আমি বের করতে যাই তাহলে আমার অনেকগুলো হবে আর সময়ও বেশি লাগবে। তো এখানে আমি সেই নিয়মটা অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে 156 দিয়ে, যেটা আমি বলেছিলাম ছোট নিয়মটা যে 2 দিয়ে ডিভাইড করে করা যায়। তো এখানে সেটাই অ্যাপ্লাই করব। 2 দিয়ে যদি করি তাহলে 2 7 = 40, তাহলে 1 থাকে 8, আর এটাকে 2 দিয়ে যদি আবার করি তাহলে হচ্ছে 39, আর এটাকে হচ্ছে 3 দিয়ে করলে 30। এবার এটাকে আমাকে যোগ বিয়োগ গুণ করে আমাকে এখানে 1 নিয়ে আসতে হবে, এক্স এর যেটা ভ্যালু আছে। তো এখানে 13 আছে, আর এটা 3 2 = 6 6 2 = 12। তো 13 মাইনাস 12 করলে আমার এক্স হয়ে যাচ্ছে। তো আমি ওখানে ওই বুদ্ধিটাই ইউজ করব যে এক্স স্কোয়ার প্লাস 13x মাইনাস 12x মাইনাস 156 ইকুয়ালস টু 0। চলে যাবো উপর দিকে কোশ্চেনটা মিশিয়ে দেখা যায়। ওখান থেকে আমি x কমন পাবো এই দুটো থেকে, তাহলে থাকে আমার x প্লাস 13 থাকে। এবার যেহেতু ওর সমান রাশি নিতে হবে তার মানে এখানে মাইনাস 12 কমন যাবে, তাহলে থাকে x প্লাস 13 ইকুয়ালস টু 0। তো থেকে আর থাকে ইকুয়ালস টু 0, দুটোকেই 0 করব, তাহলে x প্লাস 13 ইকুয়ালস টু 0। এটা আমাকে দিচ্ছে x ইকুয়ালস টু মাইনাস 13, আর এটা দিচ্ছে x মাইনাস 12 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 12। x এর ভ্যালু আমার বের হলো দুটো, এটা হচ্ছে x ইকুয়ালস টু, আর এটা হচ্ছে 12। কোশ্চেনটা আমাকে বলেছিল দুটো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হবে 313। তো আমি এখানে যদি 13 করি তাহলে পরের ক্রমিক সংখ্যাটা আমি জানি না। তো জানি না বলতে -14 হবে, যেটার স্কোয়ার করলে হবে না। আর এখানে যদি আমি 12 নিই এক্স এর ভ্যালু, এক্স এর দুটোই সলিউশন, দ্যাট ইজ রাইট। বাট এখানে যদি কোশ্চেনটার সঙ্গে আমাকে চলতে হয় তাহলে 12 নিতে হবে, কারণ যে একটা 12 আর তার পরেরটা হচ্ছে 30। এর দুজনার যদি স্কোয়ারের আমি যদি অ্যাড করি তাহলে এটা হবে 144, আর এটা হবে 169, দ্যাট ইজ 313। তো আমাকে সেই অ্যান্সারটা এক্স এর ভ্যালু এখানে সলিউশন ওয়াইজ দুটোই রাইট, বাট যদি কোশ্চেন ওয়াইজ আমাকে নিতে হয় তাহলে এক্স ইকুয়ালস টু এখানে 12 নিতে হবে, এখানে -13 গ্রহণযোগ্য না। এবার যে আমার ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনটাতে আমি কিছু জিনিস বলবো অনুসিদ্ধান্তের মতো, সেই জিনিসগুলো একটু দেখো। আমার ইকুয়েশনটা ছিল স্কোয়ার প্লাস এখানে ছিল এক্স মাইনাস 156 ইকুয়ালস টু 0, এটাই আমার ছিল। আমি কিন্তু সলিউশন অতদূর অবধি হয়ে গেছে, অঙ্ক কমপ্লিট। এখান থেকে একটা এক্সট্রা অনুসিদ্ধান্তের মতো আছে, সেটাই আমি দেখাচ্ছি। এটাকে আবার গুলিও না, কোনো কোশ্চেনের সঙ্গে এর কোনো লিঙ্ক নেই। এখানে আমি যেটা বলছি যে যদি কোনো এই ইকুয়েশনটাই আছে, যদি এর যদি কনস্ট্যান্টের টার্মটা আছে সেটা যদি মিসিং থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? তো কনস্ট্যান্ট টার্মটা মিসিং মানে এটা থাকবে না, তার মানে ইকুয়েশনটা কি দাঁড়িয়ে যাবে? এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু 0।
যদি এরকম কোনো ইকুয়েশন থাকে, দ্বিঘাত সমীকরণ থাকে যার কনস্ট্যান্ট টার্মটা মিসিং আছে, তাহলে অলওয়েজ তার একটা রুট বা একটা বীজ 0 হবে। সেটা কি করে? এখানে আমার তো ফ্যাক্টরাইজ করার দরকার নেই, কারণ আমি সরাসরি এখানে দুটোই x সমান আছে, তার মানে আমি একটা x কমন পাবো, তাহলে এটা থেকে x+1 = 0। তো এখানে দুটোই অলরেডি একটা স্টেপে, যেখানে ওই মিডিল ফ্যাক্টর করে আমার সেই জায়গাটাতে দুটো রাশি গুণফল হিসাবে আসতো, আমার সেখানে একটা স্টেপ পরেই আমার সেটা চলে এসছে। তো আমি এখানে x = একটা 0 হবে আর x+1 = 0 হবে, দ্যাট ইজ x = -1। তো x এর ভ্যালু =0 আর এটা হচ্ছে -1। তো অলওয়েজ এমন কোনো ইকুয়েশন যার কনস্ট্যান্ট টার্মটা নেই, তার অলওয়েজ দুটো একটা রুট 0 হবে। আর একটা জিনিস, যদি কার কনস্ট্যান্ট টার্মটা প্লাস যে এক্স এর টার্মটা আছে, মানে যে বি এর এটা আছে, সেটাও যদি না থাকে, তাহলে কি হবে? তো এই ইকুয়েশনটাতেই আমি দেখবো সেটা কি হচ্ছে। এই ইকুয়েশনটাতেই তাহলে কি হয়ে যায় যে x² = 0। তো এখানে লেখা যায় x × x = 0, তাহলে x ও 0 আবার x = 0। তো x এর ভ্যালু হচ্ছে 0, 0। তো এরকম কোনো যদি কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে যার শুধুমাত্র x² এর টার্মটা আছে, তাহলে ওর অলওয়েজ দুটোই রুট 0 হবে। তার রিজন হচ্ছে এরকম, শুধু এটা না, প্রত্যেকটার ক্ষেত্রে। আর এই ছিল আজকের অবধি 3টা এক্সাম্পল দিয়ে দেখানো। এখানে কিন্তু 3টা এক্সাম্পলে পার্ট করে আছে, সমীকরণ গঠন অবধি, তারপরে সলিউশন, তারপরে একটা এক্সট্রা করে ট্রিক দেওয়া আছে। তো 3টাকে গুলিও না, 3টাই আলাদা আলাদা কোশ্চেনের মতো। হ্যাঁ, ওই গঠনটা আর সমাধানটা একই সঙ্গে হতে পারে, বাট যে ট্রিকটা ছিল সেটা আলাদা করেছিল, ওটাকে কোশ্চেনের সঙ্গে মিশিও না। আরও অনেক এক্সাম্পল আছে, সেগুলো নিয়ে আমি আবার নেক্সট ক্লাসে আসবো ইন্টারেস্টিং করে সেই এক্সাম্পলগুলোকে। ততক্ষণ অবধি যদি প্রবলেম হয়, তাহলে অবভিয়াসলি আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, তোমরা কানেক্ট করতে পারো। আর কারো যদি কোনো ম্যাথের প্রবলেম হয়, আরও অনুশীলনীতে আরও অনেক ম্যাথ আছে, যেগুলো হয়তো সবগুলো করানো হবে না, বাট মোস্ট ইম্পর্টেন্টগুলো করানো হবে। কারো যদি সেগুলো প্রবলেম থাকে, তাহলে যোগাযোগ করবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।